কেন কোণঠাসা হয়ে গেলাম? আমরা বলতে আমিও এই আমরাদের মধ্যে বিলং করি, হ্যাঁ? আমার কাছে মনে হয় রোকেয়া প্রাচী এটার উত্তরটা আপনি দিবেন আশা করি। সেটি হচ্ছে গিয়ে আমরা মনে করি আচ্ছা আমরা যেহেতু একটু শিক্ষিত, সেন্সিবল মনে করি আমরা আরকি, হ্যাঁ? তো সেই জায়গা থেকে এটুকু তো আমরা শিখেছি যে কারো পোশাক নিয়ে কথা বলতে নাই। পোশাক মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। কেউ হিজাব পড়ুক আর যা খুশি তাই পড়ুক। এটা তার ব্যক্তিগত চয়েস, তাই না? আমরা এটা রেসপেক্ট করি। কিন্তু আপনি দেখুন এই যে শারমিন শামস যে জায়গাটায় প্রশ্ন তুলেছে যে, যে আমরা কেন কোণঠাসা হলাম? এই যে আমাদের এই যে ফিলসফি যে পোশাক মানুষের ব্যক্তিগত পছন্দ। আমরা এটাকে রেসপেক্ট করি, তাই না? কিন্তু ওই যে হিজাবি, ওই যে নেকাবি, ওই যে ধর্মকে পুঁজি করে একটু সামান্য ক্রিকেট ব্যাট নিয়ে ব্যাট ধরেছে তাকে গ্লোরিফাই করি যারা আমরা, আমাদের কি তারা গ্লোরিফাই করে? মানে আমরা এই যে পোশাকের স্বাধীনতা, এইটা বলে আমরা তাদেরকে যে রেসপেক্টটা দেই, ওই হিজাবিরা ওরা কি আমাদেরকে কোনো সেই রেসপেক্ট দেয়? বরং তারা তো এসে ক্রমাগত আমাদেরকে নসিহত করে তোমরা তো দোজখে যাবা, রাইট? এই জায়গাটা কি আপনারা কখনো ভাঙার চেষ্টা করেছেন? সুলতানা অনেক ধন্যবাদ। মুনমুন এবং অরুণাদি যে কথাগুলো বলেছেন তার সে কথাগুলোর এক একটা প্রেক্ষাপটের কথা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন সুলতানা, এই হিজাব অ্যাকচুয়ালি হিজাব শব্দটার সাথে বাঙালি সংস্কৃতির সংঘর্ষটা কোথায়, বা এই হিজাবটা মানে হিজাবটা কেন আসলো, বা হিজাবটাই কি আসল সমস্যা নাকি মাইন্ডসেটটা সমস্যা? সরি আপা আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। হিজাব অবশ্যই একটা অনেক বড় সমস্যা। না আমি কিন্তু আমি শেষ করি, আমি শেষ করি সুলতানা। আপনি আপনি যখন বললেন তাতে মনে হলো যে আমি হিজাবটাকে, আমি বলছি যে আমাদেরকে এই অ্যানালাইসিসটা যেতে হবে, সেজন্য আমি শব্দগুলো বলেছি। আপনি যখন প্রশ্ন করবেন তখন মনে হবে যে আমি বলছি হিজাবটা কি, হিজাবটার কোনো সমস্যা। আমি বলছি যে আমাদের প্রেক্ষাপটটা গুলো বের করতে হবে যে সমস্যাটা কোথায়। সমস্যা কি শুধু হিজাব? সমস্যা কি বোরখা? সমস্যা কি আমাদের আধুনিকতা? সমস্যা হিজাবের পেছনের মানুষটা? নাকি সমস্যা হচ্ছে এই পুরো বিষয়টার পেছনে যে রাজনীতিটা করছে সেটা? এই জায়গায় প্রত্যেকটা জায়গাকে আলাদা করে আমাদের ভেঙে ভেঙে দেখতে হবে। আমরা টুকরো টুকরো করে যখন দেখব তখন আমরা আরো বেশি শক্তিহীন হয়ে পড়ব। আমাদের বাংলাদেশের ফ্যাশন জগতে এই হিজাবটা কেন ঢুকলো? কেন? আমরা তো প্রগতিশীল রাজনীতির মানুষজনই ছিলাম, আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজনই ছিলাম, আমরা আধুনিক মানুষরাই, আপনি আমি আমরাই তো ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। তাহলে হিজাবটা ঢুকলো কোথায়? আমাদের এই যখন যে শিল্পীরা আজকে অ্যাম্বাসেডার হয়েছে, এদের সাথে কাজ করছে, তারা তো হিজাব কখনো পরেনি, বরং তারা আমার আপনার চাইতেও 100 গুণ বেশি প্রগতিশীল আধুনিক অতি আধুনিক পোশাক আশাক পরেছে, তাই নয় কি? তাহলে আজকে তারা ওই দলে কেন চলে গেল? বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ হিজাব পরে, বোরখা পরে? বোরখা কিন্তু আমাদের আগের জেনারেশনের খালা দাদি নানিরা কিন্তু পরতেন, কিন্তু সেই পরার মধ্যে রাজনৈতিক মাইন্ডসেট ছিল না। যখন আমার নানি আমাদের বাড়িতে আসতো, দাদি আমার বাবা, আমরা দেখতাম যে বোরখা পরে আসতো, বোরখাটা খুলে ঘরে এসে, এটা একটা তখন ট্রেডিশনের মতো ছিল গ্রামগঞ্জে। কিন্তু তার বোরখা পরার মধ্যে মানে এখন যে রাজনীতিটা আছে, সাম্প্রদায়িকতা আছে, উগ্রতা আছে, সেটা ছিল না। তাহলে এই মানে হিজাবটাকে দিয়ে উগ্র মৌলবাদকে যারা আনলো, তারা আমাদের সোসাইটিতে শক্তিশালী হলো কি করে? আর আমাদের আধুনিক শিক্ষিকারা, আধুনিক নায়িকারা, আধুনিক গায়িকারা এবং দিদি অনেক সনাতনীরাও এর ভেতরে কি করে ঢুকে গেল, কেমন করে? তাহলে এই যে জায়গাগুলো আমাদের, এগুলো এই আলাদা করে যদি এটাকে ব্যবচ্ছেদ আমরা না করি, তাহলে কিছু মানুষ আবার মনে করবে আমরা 4 জন নারী, 4 জন হিজাবি নারীর মুখোমুখি দাঁড়িয়েছি। সরি আমি দাঁড়াতে চাই, আমি এটার সঙ্গে একমত। না সুলতানা, কিন্তু আমি এটার সঙ্গে দাঁড়াতে চাই কারণ আমাকে শেষ করতে না দিলে কথাটা প্রাচী আপা আমি একটু ইন্টারাপ্ট করি, আমি একটু, কারণ না আপনি ইন্টারাপ্ট করলে হবে না, কারণ আমি যেটা বলতে চাইছি সেটা আমাকে বোঝাতে দিতে হবে। আপনার ক্ষুব্ধতা আছে, আমার নেই, আমারও আছে, কিন্তু আমি আমার কথাটাকে পরিষ্কার করতে চাই দর্শকের সামনে। যেমন আমরা 4 জন, আমি মনে করি, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ,
যে আমি কখনোই মনে করি না আমরা 4 জন নারী আর 4 জন হিজাবি নারী। এখানে 4 জন হিজাবির যে ফিলসফি, যে রাজনৈতিক অন্ধকারে তাদেরকে দীর্ঘ সময় ধরে ভেতরে ঢোকানো হয়েছে, এই 4 জন হিজাবি নারী অথবা 4 জন জঙ্গি পুরুষ কিংবা যারা ওই যে বোমা আগে বোমাবাজি করতো, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংস্কৃতিক এই যে সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, এটি আর একটি উগ্র মানে বোমাবাজি জঙ্গিবাদের সাথে তো কোনো পার্থক্য নেই। কাজে আমি বলছি যে এখানে এই যে হিজাবের যে এই যে সাম্প্রদায়িক যে উগ্রতা আমাদের মধ্যে বপন করা হলো, এটা কি শুধুমাত্র আজকে হয়েছে? না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে একটা সময় আমি রেগুলার ইডেন কলেজে নবীন বরণে যেতাম। আমি এটা আজ থেকে আরো অনেক বছর আগের কথা বলছি। ইডেন কলেজে এক সময় প্রথমে 4 বেঞ্চ, তারপরে 6 বেঞ্চ, তারপর ধীরে ধীরে সব মেয়েরা হিজাব পরা, এবং একসময় আমি আর ওখানে যেতাম না নবীন বরণে। মানে আমি আলাপ করতাম যে এত হিজাব পরা মেয়েরা কেন। ওদেরকে আমি প্রশ্ন করেছি যে আপনারা হিজাব পরেন কেন? তখন ওদের উত্তর ছিল যে ওরা যেখানে থাকে, যে পরিবার, ওদের ওখানকার সামাজিকতায় না পড়লে ও পড়াশোনা করতে পারবে না। ধীরে ধীরে কিন্তু এভাবে শুরু হয়ে গেল। এই শুরুটা কেন হলো? আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো এরকম পরিস্থিতি ছিল না, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি করবার মতো একটা গোষ্ঠী ধীরে ধীরে কাজ করেছে, এবং সেই কাজ করার গোষ্ঠীটাকে আমরা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা অনেক সচিব তার স্ত্রীকে দেখেছি হিজাব পরা, আমরা অনেক আর্মি অফিসারের ওয়াইফকে দেখেছি হিজাব পরা, অনেক নেতার ওয়াইফকে দেখেছি হিজাব পরা, আমাদের অনেক প্রগতিশীল বন্ধুর স্ত্রীকে দেখেছি হিজাব পরা, অনেক লম্পট ব্যক্তির স্ত্রীকে দেখেছি হিজাব পরা, 10টা প্রেম করতেছে তার বউ হিজাব পরা, মেয়ে হিজাব পরা। এরকম লম্পট নারীকেও হিজাব করা দেখেন, সেটাও বলেন? হ্যাঁ, সেটা আছে, কিন্তু আমি বলছি কি, আমার কথা হচ্ছে কি, আমরা এখানে যদি শুধু মানে আমাদের তো অ্যানালাইসিসটাও করতে, মানে কি এটা ধীরে ধীরে ঘটেছে, এবং এই ঘটার মধ্য দিয়ে একটা নারী গোষ্ঠী তৈরি হয়েছে। এই নারী গোষ্ঠী হয়তো আপনার আমার বাসায় আসে না, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একটা নারী তাবলিগি গ্রুপ তৈরি হয়েছে, যারা সাংসারিক বিষয়ে, মেয়েদের চলাফেরার বিষয়ে, দিনের পথে আসতে হবে, তারা কিন্তু মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু দাওয়াত দেয়, কাজ করেছে। এই যে এই বিষয়গুলো ঘটার পাশাপাশি আমরা কিন্তু এই পয়জনটাকে, ক্যান্সার, এই ভাইরাস, এগুলোকে কিন্তু আমরা কখনো রোধ করিনি, চোখের সামনে কিন্তু এগুলো ঘটেছে। এবং আমরা মনে করেছি কাছে এই মেয়েটি বা এই হিজাব, এরা হয়তো আমাদের মুখোমুখি হবে না, কিন্তু আজকে তারা মুখোমুখি কেন হয়েছে? কারণ আজকে ওদের পেছনের যে অপশক্তিটা, তারা শক্তিশালী হয়ে গেছে, এবং আজকে এই মেয়েরা টুলস হিসেবে, উইপেন হিসেবে আমাদের বিরুদ্ধে কাজ করছে। এই মেয়েগুলো কিন্তু তখনও ছিল, কিন্তু তখন ওরা টুলস ছিল না, তখন ওরা নীরবে একটা বিপ্লব করে গেছে, বাড়ি বাড়ি গেছে। এই যে জামাতি ইসলামী বা এই উগ্র শক্তিটা যখন দাঁড়িয়ে গেছে, তখন কি হয়েছে? এই নারীরা শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে, এবং যখন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যে মেয়েটা 10টা লোকের সাথে যার সম্পর্ক নিয়ে আমরা ওপেন সিক্রেট, সেই মেয়েটা এখন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এবং ঘোমটা দিয়ে আছে, এবং যার কথা আমি নাম বললে সাথে সাথে 3 জনই হেসে দিবেন। তো এখন কি হচ্ছে? তাহলে এই যে এই মেয়েগুলো কি হয়েছে, এরা কিন্তু আল্লাহর পথে যাওয়ার জন্য ওরা দ্বীন ইসলামের কাছে আসে, ওরা সুযোগ সুবিধা নেয়ার জন্য। এখন এই যে সুযোগ সুবিধা একটা ব্যাপার, এই রাজনৈতিক জায়গাটা একটা ব্যাপার, এবং এর পেছনে আমাদের অবহেলা একটা ব্যাপার, এটাও আপনাকে আলোচনা করতে হবে। আজকে এক রাতে এটা ঘটেনি। রোকেয়া প্রাচী, আমি একটু অরুণা বিশ্বাসের কাছে যাই। এটা কি শুধুই অবহেলা? আমি তো বোধ করি যারা উদার চিন্তা করে, যারা প্রগতিশীল, যারা মুক্তমনা, যারা সমাজের অগ্রসর মানুষ, তারাই হিজাবকে নিয়ে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ পোশাক নিয়ে কথা বলাটা কোনো ডিসেন্ট কিছু নয়। সো এটা শুধুই দুর্বলতা, উদারতা, নাকি এইখানে আমাদের আমাদের নিজেদের ফিলোসফিটারও ঘাটতি আছে? আমরা নিজেরাই বুঝতে পারিনি যে আমরা তাদেরকে যে সম্মানটা দেই, তারা তো আমাদেরকে সেই সম্মানটা দেয় না, বরং তারা প্রতি মুহূর্তে আমাদেরকে হেয় করে, তাই না? সেই জায়গাটায় তো আমাদের মুখোমুখি দাঁড়াতেই হবে। আমরা এতদিন কেন দাঁড়াইনি?
আমি একটু পিছনের দিকে যাই, কারণ হচ্ছে যে আমি তো সনাতন ধর্মের মানুষ। আমি অনেক কিছু ফেস করে করে এই সোসাইটিতে দাঁড়িয়েছি। যুদ্ধটা আমার, আমি জানি যেহেতু আমার বাবা ছিলেন না, বাবা আমার তখন একদম ভেরি ইয়াং এজে বাবাকে আমি হারিয়েছি। উনি খুব প্রগতিশীল মানুষ, একজন মুক্তিযোদ্ধা। দেখো, যখন আমরা ফিল্মে খেতে বসতাম সবাই মিলে, মানে খেতে বলতে যে মুনমুনের একটা আমি দিয়ে আগে থেকে বলি, সেটা হচ্ছে টেবিলে তো অনেক ধরনের মাংস বা খাওয়া থাকে, গরুর মাংস থাকে। তো অনেকেই বলবে, আপনি খান গরুর মাংস, আপনি খান, আমাকে বলতেছে হয়তো। আমি কেউ খাচ্ছে, আমার ওইসব প্রিজিডিউস নেই, কে গরুর মাংস খাচ্ছে কি খাচ্ছে খেতে পারে, যার যার খাবার সে খাবে। আমার মা আমাকে শেখায় নাই, আমি সেজন্য হয়তো খাই নাই। আমার বাচ্চারা খেলেও আমি না করব না, সেটা তাদের ইচ্ছা। মানে এই যে একটা টন্টিং করা, এবং আমাদের অনেক হিন্দু শিল্পীকেও দেখছে, এই গরুর মাংস নিয়ে আয়, গরুর মাংস নিয়ে আয়, মানে এই যে বলা, মানে আমি হচ্ছি প্রগতিশীল। কিন্তু আমাদের যারা মুসলিম ভাই বোনেরা আছেন তারা কিন্তু মনে মনে হাসে। আমার অনেক বাজে বাজে অভিজ্ঞতা আছে এই সব ব্যাপারে। আমি যখন কানাডায় আসলাম, আমার শ্বশুর বাড়িতে আসলাম, মানে আমার কানাডায় মনসিয়ারে নামলাম, পোলাও আর গরুর মাংস রান্না করে রাখছে আমার জন্য। কারণ কি, আমার মা কিন্তু আমার সাথে আছেন। সে মনে করতেছে মুসলিম ফ্যামিলিকে বিয়ে করছে, নিশ্চয়ই সে গরুর মাংস খাইতে বাধ্য। কিন্তু একটা মুসলিম ফ্যামিলির মানুষও যে গরুর মাংস খায় না, আর গরুর মাংস খেলে যে বেহেস্তে যাবে না, এই বোধটাও অনেকের মধ্যে নাই, জানেই না। কিন্তু এইটা কিন্তু সারা জীবন গরুর মাংস খাইতে হবে, গরুর মাংস খাইলেই তুমি মুসলমান হয়ে যাবা, এই যে বিষয়গুলা। এবং এই যে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে কাফের, এবং ভাষাগত পরিবর্তন। আমাদের আগে কি ছিল, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ খুব ভালো আছি, মাশাআল্লাহ খুব ভালো আছি। আগে যারা বাবা বলতো, এখন তারা আব্বা বলে, এখন তো আব্বি হয়ে যাচ্ছে, আব্বু হয়ে যাচ্ছে। আব্বু কারা বলে, গ্রামে, এবং তারা বস্তিবাসীরা পর্যন্ত আব্বু বলে, আব্বু না বলে তো মুসলমান হচ্ছে না। মানে এই জিনিসগুলা আস্তে আস্তে কিন্তু ভাষা দিয়ে, আমি এগুলো খুব ভালো করে দেখতাম। এবং তাদের পোশাক আশাক, এমনি তারা যা খুশি তাই করতেছে, কোনো সমস্যা নাই। আস্তে করে তারা কি জানি হিজাব পড়তে পড়তে এই পর্যন্ত এরকম। আমি আমার ছোটবেলায় ভাই গ্রামে, আমি খুবই কম গেছি গ্রামে, আমার গ্রাম সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম। তবুও দেখেছি গ্রামে যারা যেতেন রিক্সা দিয়ে, তারা ওই পুরা রিক্সাটাকে ঢেকে রাখতেন। মামা মামি চাচিরা তারা হয়তো বেড়াতে যেতেন এখান থেকে এখানে, এইটা ছিল তাদের একটা। কিন্তু আমি যেই বাসায় ধানমন্ডিতে বড় হয়েছে, এটা মুসলিম ফ্যামিলিতে, এখনো বলি, ওনারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, খাবার দাবার রান্না করা আমাকে শিখিয়েছেন। আমি কোনোদিনও জানি না যে ওনারা মুসলিম আমরা হিন্দু, আমি কখনো বুঝি নাই।